আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এক সপ্তাহ পর আবার তোমাদের সামনে উপস্থিত হলাম, তাই না? এক সপ্তাহ না, আসলে প্রায় অনেক দিন, কারণ বন্যা দুর্যোগের পর আমরা আসলে অনেকটাই পিছিয়ে গেছি, এটা আমরা আশা করছি। কিন্তু এই যে পেছানোর সময়টাকে আমরা কিন্তু খুব ভালো মতো ওভারকাম করে নিতে পারবো। তো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি 1 মিনিট আগেই। তোমরা ক্লাসে আসবা সবাই, আমরা গল্প করব, আমরা লেখাপড়া করব। তোমরা আসো, আমি একটু দেখি যে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের সাথে প্রায় অনেকেই আসবে। হ্যাঁ, সাউন্ড সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, আমি তোমাদের সামনে উপস্থিত হই। তোমরা আস্তে ধীরে জয়েন করো, আস্তে ধীরে তোমরা জয়েন করো। আহ দীর্ঘ বহুত দিন পর আমি তোমাদের সামনে আজ ক্লাস নিতে আসলাম। আহ আজ হচ্ছে আমরা অপরিচিতাটা শেষ করব, এবং অপরিচিতার উপর আমাদের নোট সাবমিটিং কম্পিটিশনটা আছে। আজকে শেষ করার পর 1 সপ্তাহ তোমাদেরকে আরামে সময় দিব। হ্যাঁ, আরামে সময় দিব, তোমরা একটু দেখবা যে আসলে নোট সাবমিট করার সময় হ্যাশট্যাগটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, তোমরা যদি আগে নোটগুলা সাবমিট করে থাকো প্রথম এবং দ্বিতীয় ক্লাসে, তবে আমি বলবো যে 3টা ক্লাসের নোট একেবারে সাবমিট করলে আমি বেশি প্রাধান্য দিব। সেক্ষেত্রে আমি বুঝতে পারবো নোটটা কতটুকু প্রপার হয়েছে। তো ক্লাসে আসো, সবাইকে আমি একসাথে বলবো নি। ধীরে ধীরে সবাই আসো। ধীরে 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 সবাই ক্লাসে আসবা। এই প্রথম লাইভ ক্লাসে জোনায়েতের। অনেকদিন পর আমরা সবাই আসলে অনেকদিন পরই আসছি। সবাই অনেকদিন পর আসছি। আসো, সবাই অনেকদিন পর আমরা লাইভ ক্লাসটাতে আজকে দাঁড়াইছি। আসো, সবাই আসো। ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে আমি পড়াটা শুরু করব। হ্যাঁ, অনেকদিন পর আমরা সবাই একসাথে আসলে ক্লাস করব। আশা করছি আর কোনো ধরনের দুর্যোগ আমাদের দেশে আপাতত আসবে না, এই দোয়া করি আমি। আহ, রাজনৈতিক দাঙ্গা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো আসলে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে থাকে না। আমরা জিনিসটাকে মিনিমাইজ করার জন্য কাজ করতে পারি, কিন্তু এই ধরো ম্যানমেড যত ডিজাস্টার গুলো আছে, বিশেষ করে রাজনীতি বা হ্যান ত্যান, আশা করছি এখন একটু কমবে এবং আমাদের জনগণের হিতকর কিছু হবে বলে আমি আশা করি। তো তোমরা একটু আস্তে ধীরে আসতে থাকো। আজ হচ্ছে তৃতীয় ক্লাস, তবে আমি পড়াটা শেষ করছিলাম যে জায়গায়, আমি তোমাদেরকে সে জায়গায় নিয়ে যাচ্ছি। তোমাদেরকে বলি, আমি অনেক আজকে ভাবলাম ক্লাসটা নেওয়ার আগে যে আজকে হয়তো বা এমসিকিউ সলভ করাবো, কিন্তু তোমাদের ভিতরে জড়তা চলে আসবে। আমি এমসিকিউ, সিকিউ এবং তোমার হচ্ছে আহ বাকি অ্যাডমিশন কোয়েশ্চেন, এটা আমি চাইতেছি যে আজকে না কালকে সলভ করতে, শুধুমাত্র অপরিচিতার প্রশ্ন সমাধান ক্লাসে। আজ আমরা পুরো গল্পটা একটু ভালো মতো পড়বো। হ্যাঁ, গল্পটা ভালো মতো পড়বো। এই যে এই পর্যন্ত হয়েছিল আমাদের, এই যে দেখো লেখা হচ্ছে ডানিট, এই পর্যন্ত আমাদের হয়েছিল। আজ আমরা পাঠ পরিচিতি শব্দার্থ থেকে শুরু করে বাকি অংশগুলো পড়বো এবং গল্পটার শেষ টানবো। ঠিক আছে, তার মানে আমরা এই যে কাল, কাল মানে কবে? আমাদের ফ্রাইডে। হ্যাঁ, আমাদের কালকের দিনটা হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে এখানে আমরা কোয়েশ্চেন সলভ করবো, সেটা ক খ গ ঘ সব। হ্যাঁ, কোয়েশ্চেন সলভ। অনেকে এমসিকিউ সলভের জন্য আমাকে বলতেছিলাম। মূল টার্গেটটা ছিল আমাদের, আমার বিশেষ করে, যে এসএসসি 25-এর শর্ট সিলেবাসটা যাতে আগে শেষ হয়ে যায়। তো 2টা ক্লাস আমি তোমাদেরকে দিছি হচ্ছে কি বলে আর্কাইভে। একটা হচ্ছে বায়ান্নের দিনগুলো, আর একটা বিভীষণের প্রতি মেঘনাদ। তাছাড়া তোমাদের সবই সমাধান করা হয়েছে। এখন এমসিকিউ সমাধান নিয়ে যারা ভয় পাচ্ছ, বা প্রশ্ন সমাধান বা প্র্যাকটিস শিট সমাধান নিয়ে যারা ভয় পাচ্ছ, তাদেরকে আমি বলছি তোমরা একটু অপেক্ষা করো। তোমাদেরকে আমি ভিডিও লেকচার গুলো দিয়ে দিব, মানে একদম রেকর্ড ক্লাস গুলো আমরা দিয়ে দিব। তো তোমরা একটু অপেক্ষা করো।
যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এখনই লাগবে, বিশেষ করে অপরিচিতা 26 ব্যাচে কয়দিন পরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি কালকের দিনটা পুরাটা রাখতেছি অপরিচিতার খুঁটিনাটি যত প্রশ্ন আছে, বিশেষ করে আমাকে তোমাদের কন্টেন্ট টিম থেকে আমি যা যা দাগাই দিছিলাম সেইগুলা আমাকে ডেলিভার করছে। প্রায় 90টা মতো এমসিকিউ হয় অ্যাডমিশন সহ, এবং প্র্যাকটিস শিটে দেখছো অনেকগুলা ক খ আছে এবং 9টা সৃজনশীল আছে। এটা আমরা তোমাদেরকে সমাধান করাবো আগামীকাল। আজ খুব সুন্দর মতো আমরা রচনাটা পড়বো। অ্যাঞ্জেল মারিয়া আইডি থেকে, ভালো লাগলো কথাটা শুনে। তো আমরা একটু বলো যে রেডি কিনা, তোমরা একটু বলো যে তোমরা কি রেডি, তোমরা কি রেডি? হ্যাঁ, তোমরা রেডি? তোমরা কোর্সটা নিয়ে কেউ ভয় পাবা না, হ্যাঁ, যে কি পড়াবো না পড়াবো, কোনটা দরকার না দরকার। দেখো, তোমরা যতটুকু আশা করছিলা তার বহুত গুণ বেশি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা যুক্ত হওয়ার পরে ঈদ আসছে 2টা, তোমরা যুক্ত হওয়ার পরে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে হচ্ছে আমাদের রাজনৈতিক দাঙ্গা হলো। এই নিয়ে কিন্তু একটানা প্রতি মাসে অ্যাটলিস্ট বাংলার 12টা ক্লাস কিন্তু কখনো হয়নি। একটানা যখন ক্লাস হবে, আমরা হাতে 3 মাস এক্সট্রা রেখে কোর্সটা ছাড়ছিলাম। কোর্সের মেয়াদ 10 মাস, বাট আমরা শেষ করতে চেয়েছিলাম 7 মাসে। তো আমাদের কাছে এনাফ টাইম আছে, তোমরা কেউ ভয় পাবা না। রেডি? ওকে। হ্যাঁ, 1 সপ্তাহ দিব, বুঝে 1 সপ্তাহ দিব। দেখো, একটু আগে শুরু করতেছি, আমি আজকে রচনাটা শুরু করতেছি। কাহিনীটা আমি তোমাদেরকে বলি। কাহিনীটা হচ্ছে এরকম যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, এটা যে কবে থামাবি তোরা এই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ জিনিসটা। দেখো, কাহিনীটা হচ্ছে 1 বছর হয়ে গেছে, অনুপম এবং কল্যাণীর বিয়েটা ভেঙে গেছে। অনুপম পুরা ভুলে গেছে, বাট তার মনে একটা আক্রোশ এখনো আছে। কল্যাণীর ঘটনাটা কি এখন পর্যন্ত আমরা জানি না, ঠিক আছে? তো এমন একটা মুহূর্তে 1 বছর পর মাকে নিয়ে সে পবিত্র স্থান ভ্রমণ করার জন্য বের হয়, ঠিক আছে? এমন সময় যখন ট্রেনে সে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কিরকম ছিল বলতো? যে জায়গা আছে, জায়গা আছে, এই আওয়াজটা সে শুনতে পায়। এমন মুহূর্তে আমরা পড়াটা শেষ করছিলাম, এখন শুরু করতেছি ওখান থেকে। রাত্রে ভালো করে ঘুম হইল না। কেন ঘুম হইল না? কারণ সে একটা জিনিস বারবার ভাবছে। সে একটা শব্দকে নিয়ে, শব্দই বারবার ভাবাচ্ছে, ভাবাচ্ছে। হ্যাঁ, সেই একটা শব্দই তাকে বারবার ভাবাচ্ছে। প্রায় প্রতি স্টেশনে একবার করে মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল। যাহাকে দেখা হইল না, সে পাশে রাত্রে নামিয়া যায় নাকি। তার মানে সে অনেক বেশি কনসার্ন ছিল যে সেই সাউন্ডটার উৎসটা জানার জন্য। কিসের উৎস? সাউন্ডটার উৎস কে ছিল, উৎস কে ছিল, এটা জানার জন্য সে প্রতি স্টেশনে উকি মেরে মেরে দেখতেছিল। আয় হায় রে, এখন যদি মিস হয়ে যায় তাহলে তো তাকে আমি আর কোনোদিনই পাবো না। আর অনুপম বেটা এত লুচু যে সে কিছুক্ষণ আগে কল্যাণীর প্রেমে মগ্ন, ভুলতে পারতেছে না, এখন নতুন একটা সাউন্ড শুনে সে একদম টাল হয়ে গেছে, ঠিক আছে? সমাজে এমন বন্ধু বান্ধব খুব আছে, হ্যাঁ, খুব এরকম বন্ধু বান্ধব অনেক দেখবা তোমরা। যে দেখবা যে গত রাতে ধরো এমন একটা ঘটনা ঘটছে, তোমার ফোন দিছে তোমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ফোন দিয়ে কইছে, বন্ধু আমি মনে হয় আর বাঁচবো না রে, সে আমাকে ছেড়ে চলে গেল। আর পরের দিনই দেখবা আরেকজনের সাথে তার নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার কি বলতেছে দেখো, পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে। স্বাভাবিক, একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবে বিভিন্ন ট্রান্সপোর্টেশনে তাদেরকে ট্রাভেল করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হবে না। নর্মাল এই জিনিসটা যারা বিমানে ভ্রমণ করে তারা বুঝে, যে ধরো বিমান কিংবা ট্রেনের ফার্স্ট ক্লাসের তোমার যারা প্যাসেঞ্জার থাকে বেশি একটা হয় না, ফাঁকাই থাকে। কিন্তু ইকোনমি ক্লাস বা যেটাকে আমরা বলি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এগুলো আবার উপচে পড়া ভিড় থাকে, ঠিক আছে? এখন ওকে, এবার একটু খেয়াল করো। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আড়দালি দল। আড়দালি দল মানে কি জানো? যারা মাল ওঠা নামানো করে, অর্থাৎ জিনিসপাতি বা কুলি টাইপ জিনিস, হ্যাঁ, জিনিস উঠানোর কাজ করে, উঠানোর কাজ করে। আমরা ইনাদেরকে বলে থাকি কুলি। হ্যাঁ, কুলি। আচ্ছা, আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। আচ্ছা, কোন এক ফৌজের, ফৌজ মানে কি বলতো? ফৌজ মানে হচ্ছে বাহিনী, ফৌজ মানে হচ্ছে বাহিনী।
বাহিনীর বড় জেনারেল সাহেব ভ্রমণে বাইর হইয়াছে, এই কারণে অনেকগুলা কুলি তার জিনিসপাতি নিয়ে আসে। 2-3 দিন পরেই গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে, কারণ সিট পাবে না। হ্যাঁ, আগে থেকে হয়তো বা রিজার্ভ করা, এই কারণে জায়গা পাবে না। মাকে লইয়া কোন গাড়িতে উঠবো, সে এক বিষম ভাবনায় পড়িলাম। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে এখন কোন গাড়িতে উঠবো। অনুপম তো বোকা। হ্যাঁ, অনুপম তো বোকা, চরম বোকা, বলদ এক নাম্বারে। সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে এক মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বললেন, আমাদের আপনারা আমাদের গাড়িতে আসুন না, জায়গা আছে। এই যে অনুপম কিন্তু একদম ফিট হয়ে গেল এখানে। হ্যাঁ, অনুপম একদম ফিট হয়ে গেল। কেন ফিট হয়ে গেল বলতো? শেষ। এই তো সেই সাউন্ড, পাকার লিয়া তুমকো। ঠিক আছে, এবার দেখবো তুমি কে। হ্যাঁ, তুমি কোন অপসরা। এবার বলতেছে কি দেখো, বলতেছে আমি তো চমকায় উঠলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ, আহা! সেই গানেরই ধোঁয়া। জায়গা আছে, জায়গা আছে। ধোঁয়া মানে তো তোমাদেরকে বলছি যে গানের যে অংশটা বারবার গাওয়া হয়। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়লাম। ক্ষণমাত্র মানে কি, যে সামান্য সামান্য সময়, সময়। বিলম্ব মানে কি, বিলম্ব মানে লেট বা দেরি। দেরি না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠে পড়লাম। এক লাফে টারজানের মতো লাফ দিছে। আপন তো লড়কি কো দেখ লিয়া, মাতাজি তুম আও। এবার বলতেছে কি দেখো, জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। ওই এমন বলদের বলদ, ওর কাছে একটা ক্যামেরা ছিল। ধর একটা দামি ক্যামেরা ছিল সেই আমলের, 1914 সালের। এই মেয়ের কণ্ঠ শুনে ও এমন মগ্ন হইছে, বলদটা ক্যামেরা রেখে উঠে পড়ছে। এবার কি বলতেছে দেখো, হ্যাঁ, আমার মতো অক্ষম এই দুনিয়ায় নাই। এই যে এই যে আত্ম উপলব্ধি জীবনে যে কি ইম্পর্টেন্ট, অনুপম এই গল্পে একটা ভালো লাইন বলছে ভাই। এই লাইনটাই আমার পছন্দের লাইন। আমার মতো অক্ষম এই দুনিয়ায় নাই। কেন জানো? তোমরা তো আবার দুষ্ট, তোমরা আবার অন্য কিছু ভাবতেছো। এই অক্ষম মানে কি, এখন দেখো বলতেছে, সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল। গ্রাহ্যই করলাম না। গ্রাহ্যই করলাম না মানে কি জানো? পাত্তাই দিলাম না। পাত্তাই দিলাম দিলাম না। এখান থেকে একটা কমন প্রশ্ন আসে, সে প্রশ্নটা হচ্ছে কি ফেলে এসেছিল। ফেলে এসেছিল, কি ফেলে এসেছিল, এটা হচ্ছে সব থেকে কমন কোয়েশ্চেনটা। এখন হ্যাঁ, দেখো, জায়গায় কোথাও মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি তোমার বান্ধবীর দলের সাথে বের হইছো, তোমার হাতে যে মানি ব্যাগটা আছে তুমি সেটাও টানতে পারো না, সেটাও তোমার বান্ধবীর দিয়ে টানাইতেছো। তাহলে ব্যাপারটা কেমন হবে? এখন একটা মেয়ে যার বয়স মাত্র ধরো 16 বছর, 17 বছর, সেই মেয়ে তোমার মা এবং তোমার জিনিসপাতি নিয়ে আরেক গাড়িতে দৌড়াইতেছে, এটা কি কোনোদিন মানা যায়? ঠিক আছে, এই কারণে সে নিজেকে অক্ষম বলছে। তারপরে কি লিখবো আমি জানি না, তুই জানবি কেমনে? তুই তো হা হয়ে চাই রইছিস মাইয়াটার দিকে। আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে, যাহাকে কোথায় থেকে শুরু করিব আর কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। বাক্যের পর বাক্য যোজনা মানে কি জানো? বাক্যের পর বাক্য তৈরি করতে ইচ্ছা করে না, বা বাক্যের পর বাক্য তৈরি করিতে ইচ্ছে করে না। মানে সে বলতেছে মেয়েটাকে দেখে আসলে আমি একদম অভিভূত, মানে কি বলে এটাকে, আমি একদম কল্পনার জগতে চলে গেছিলাম। আর এইবারে একটু আগে কল্যাণীরে নিয়ে ভাবতেছিল, সে যখন বই পড়ে, ছবি দেখে, তখন তার চুলগুলো এমনি নাইমা আসে, কত কিছু। কেউ গেট নক করলে কল্যাণী আঁচল দিয়ে ছবিটা ঢেকে রাখে। আহা হা, কি গল্প শোনাইলো আমাদের একটু আগে। এবার কি বলতেছে দেখো, বলতেছে, আচ্ছা, কি বলতেছে দেখো, এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। এতক্ষণ পর মেয়েটাকে সে দেখলো, তখনও তাহার সুর বলিয়াই মনে হইল যে এত মাধুর্য, এত মধুর কণ্ঠ কিভাবে হয় একটা মানুষের। একটা মধুর কণ্ঠ, ঠিক আছে, কণ্ঠের ভিতরে হানি ঢুকায় রাখছে, এত মধুর। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখের পলক পড়িতেছে না। দুই মা বেটা মিলায়া একটা মেয়ের স্টক করতেছে, এমনি তাকায় রয়েছে। উফ, কি সুন্দর, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চুল, এরকম করতেছে। মেয়েটির বয়স 16 কিংবা 17 হবে, এটা কিন্তু ধারণা করছে। হ্যাঁ, তাহলে এইটা একটু মনে রেখো।
এই ধারণা নিয়ে প্রশ্ন হয় যে কত ধারণা করেছিল। হ্যাঁ, করেছিল 16 কিংবা 17। তোমরা কিন্তু সরাসরি অ্যান্সারটা দিবা না। ঠিক আছে, বৃষ্টি হয়। হৃদয় দাঁড়াও, এটা নিয়ে আমি কথা বলতেছি। একটু দাঁড়াও, এটা নিয়ে আমি কথা বলতেছি। একটু খেয়াল করো, হ্যাঁ। অপূর্ব কি বলতেছে দেখো, একটু খেয়াল করো। কিন্তু নবজৈবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় জরিমা নাই। তার মানে তার কোনো জড়তা নাই। কথাটার অর্থ হচ্ছে তার কোনো জড়তা নাই, মেয়েটা অনেক বেশি হাস্যোজ্জ্বল। আর নবজৈবন কেন বলছে? কারণ জৈবনে পদার্পণ করছে। হ্যাঁ, সে জৈবন কালে পদার্পণ করছে। জৈবন কালে পদার্পণ, পদার্পণ মানে মেয়েদের দেখলে মনে হবে যে এই বয়সটা মেয়েরা একটু ধীর স্থির হয়। কিন্তু মা এবং অনুপম, মা ছেলে দুইজনেরই এই মেয়েটাকে দেখে ধীর স্থির মনে হয় নাই, বাট অনেক বেশি হাস্যোজ্জ্বল, জলিফুল একটা মেয়ে। এখন এখানে যে বর্ণনাটা দিছে না, এটা কিন্তু কল্যাণীর অ্যাকচুয়াল বর্ণনা। এটা কার বর্ণনা? কল্যাণীর। হ্যাঁ, এটা একটু মনে রেখো, সৃজনশীল লেখার টাইমে আমাদের উপকৃত মানে আমরা উপকৃত হব। আমি দেখতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে সম্ভব না। এই বেটা কখনো কিছু সম্ভব না করতে করতে একটা বিশাল বড় উপন্যাসের স্থায়ী ছোট গল্প বানাই ফেলাইছে। এমন কি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারি না। তুই বেটা কেমন একটা মেয়েরে তুই চাইয়াই রইছস একদম শেষরার মতো। তুই মেয়েটার কোন দিকে তাকাইছিলি যে তুই মেয়েটা শরীরে কি রঙের জামা পরেছিল এটা তুই দেখাস নাই? দুষ্টু। এবার কি বলতেছে দেখো, এটা খুব সত্য যে তার বেশভূষায়, বেশভূষায় মানে জামা কাপড়ে, জামা কাপড়ে কিছুই ছিল ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। এই যে ধরো, আমি যদি এখন হলুদ কালার চুল করে আসি না, তোমরা কিন্তু আমার চুলের দিকে তাকায় থাকবা। হলুদ করব চুলের কালারটা, প্যান্ট করবো একটা লাল কালার, সবুজ কটকটা কালারের হচ্ছে একটা কি জানি কয়, একটা গেঞ্জি পরবো, একদম ছাপরি হয়ে যদি তোমাদের সামনে আসি না, তখন তোমরা আমার চেহারা দেখবা না, তোমরা আমার জামা কাপড় দেখবা। তো বলতেছে যে এই মেয়েটার আসলে বিহেভিয়ারটাই এমন যে তার চেহারা বা তার বিহেভিয়ার দেখা ছাড়া শরীর বা জামা কাপড় কি পরে আছে এটার দিকে কারোরই কোনো নজর ছিল না। এখন ঠিক আছে, এখন বলতেছে সে নিজের চারদিকে সকলের যে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরি, মঞ্জুরি মানে কলি, মঞ্জুরি মানে কি? কলি। হ্যাঁ, সাদা কলি, সাদা শুভ্র মানে তো সাদা, এই যে কালার হচ্ছে সাদা, কলির মতো সরল বৃন্তটির উপর দাঁড়াইয়াছে, যে গাছে ফুটিয়াছে সে গাছকে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। কথার অর্থ এমন ভাবে কল্যাণীকে সে বিশেষায়িত করতেছে যে একটা রজনীগন্ধা গাছে যখন একটা কলি ফুটে বা একটা সুন্দর ফুল ফুটে, তখন সবার নজর ফুলের দিকে যেরকম থাকে, কল্যাণীর ব্যাপারটাও এখন ওরকমই লাগতেছে তাদের কাছে। সে নিজের, আচ্ছা এটা তো পড়ছি আমরা, এবার একটু উপরে উঠি। বলতেছি কি দেখো, সঙ্গে দু তিনটি ছোটখাটো মেয়ে ছিল। এই যে সংখ্যাবাচক তথ্য, কয়টা মেয়ে? দুই বা তিনটা। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত ছিল না। অন্ত মিন্স কি? শেষ ছিল না, কথা বইলেই যাইতেছে বাচালের মতো। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। হ্যাঁ, ব্যাপারটা এরকম, কিছু দুষ্টু ছেঁচড়া বখাটে ছেলে থাকে না, সানগ্লাস পইরা থাকে, সানগ্লাস পইরা তাকায় থাকে এমনি মেয়েটার দিকে। হ্যাঁ, যাতে মেয়েটা না বুঝতে পারে যে ও ওর দিকে তাকায় আছে, সানগ্লাস তো এইদিকে। তো এখন এমনই একটা সিচুয়েশন অনুপমের সাথে। অনুপম বই খুলে রাখছে, কিন্তু ওর কান কিন্তু কল্যাণীর দিকে, দুইটা কিন্তু একই রকম বখাটে। এবার কি বলতেছে দেখো, আহ ভালো কথা, কেমন ধরনের কথা? যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা, মানে একদম বাচ্চা মানুষের সাথে ভ্যালুলেস কথাবার্তা। তাহার বিশেষত্ব এই যে সে কথাগুলো এমন ছিল, তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং সানন্দে বা আনন্দে ছোট হইয়া গিয়াছিল, মানে বাচ্চাদের সাথে একদম বাচ্চাদের মতো করেই সে বিহেভ করতেছিল কল্যাণী।
সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়লো। মানে একটা গল্প যেটা বারবার সেই মেয়েরা, বাচ্চারা তার কাছে শুনতেছে। ওই যে ছোটবেলায় বাবা মা আমাদের একই গল্প বলতো না, এক ছিল রাজা এক ছিল রানী, তারা বিয়া করলো, শাদী করলো, গল্প শেষ। এই যে এক টাইপই গল্প যেটা বাচ্চারা পছন্দ করে, সেই ধরনের গল্পই বারবার তাদেরকে বলার জন্য আবদার করতেছে। এই গল্প নিশ্চয়ই তারা 20 থেকে 25 বার শুনিয়েছে। মেয়েদের কেন এত আগ্রহ তাহা বুঝিলাম। কেন আগ্রহ বলতো? এই যে এটা পড়বা অনুধাবনের জন্য, এই লাইনটা পড়বা অনুধাবনের জন্য। হ্যাঁ, অনুধাবন এখন পর্যন্ত আসে না, বাট এসে পড়তে পারে। আর এটার অ্যান্সার দিবা এই জায়গায়, যে সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। তাই তার মানে এই মেয়ে যাই বলুক, এ যদি গালিও দেয়, ধরো অনুপমরে গালি দিছে, এই তুই একটা কিসের বাচ্চা, বলো পান্ডার বাচ্চা, এই তুই একটা মুরগির বাচ্চা, হ্যাঁ এই ধরনের গালি দিতেছে, হ্যাঁ এই তুই একটা জলহস্তির বাচ্চা, এই ধরনের গালিও মনে হবে গান গাইতেছে, একদম র‍্যাপ সং গাইতেছে। ঠিক আছে, মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। প্রাণে ভরা মানে কি? প্রাণ আবার কি জিনিস? প্রাণে ভরা মানে খুব এনার্জেটিক। এটা তোমরা বোঝার চেষ্টা করো যে খুবই এনার্জেটিক। হ্যাঁ, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। প্রাণ ঠিকরিয়া ওঠে মানে কেঁপে ওঠে, মানে সে খুবই এনার্জেটিক। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয় তাহাকেই শোনে। আহারে কি কথা! তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। হৃদয়ে আবার প্রাণের ঝর্ণা ঝরায় পড়ে, হৃদয়ের ভিতরে হৃদয়ের ঝর্ণা ঝরায় পড়ে। এবার বলতেছে, তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। দেখো, সূর্যের কিরণ মানে কি? সূর্যের আলো। সূর্যের আলোতে এমনি সজীব থাকে, তার উপরে ওই মেয়ের কণ্ঠ শুনে সে আরো সজীব হয়ে গেছে। মানে কথাবার্তার কোনো ছিরি নেই। বলতেছে সূর্য কিরণ বা সূর্যের আলো। হ্যাঁ, সূর্যের আলো। আচ্ছা, আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণীর বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুঠ কিনিয়া লইল। এখন চানামুঠ মানে কি? চানামুঠ মানে ধরো বাদাম বুট কিনছে, চানামুঠ তোমরা বুঝো, কিনছে খাওয়ার জন্য। এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো কল্লহাস্য, কল্লহাস্য মানে হা হা হু হু করে, অসংকোচে মানে কোনো লজ্জাবোধ ছাড়াই খাইতে লাগিল। মানে এমন শেষরার মতো খাইতেছে, ধরো এমনি এমনি দিতেছে আর এমনি খাইতেছে। আর আর কল্যাণী আছে ওই জায়গায়, কল্যাণীর পিচি পাচারির সামনে এরকম খাইতেছে, এদিকে অনুপম, আর অনুপমের মা তাইয়া দেখতে আই হায় রে, এই কারে পছন্দ করছিলাম আমি, এই মাই না, এটা শেষরার মতো বেড়ে খাইতেছে। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানামুঠা চাহিয়া লইতে পারিলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করতে পারলাম না। আবার আরেকটা নমুনা। সে কইতেছে কি, ইস আমাকে কে জানি আটকায় রাখছিল, আমি কেন পারলাম না কল্যাণীর কাছে চাইতে। কল্যাণী, প্লিজ গিভ মি আ পিস অফ চানামুট, আই ওয়ান্ট টু ইট উইথ ইউ, প্লিজ। ঠিক আছে, এটা চাইতে পারে না সে। জিয়াদ বলছে, স্যার আমি চিকন হয়ে গেছি। আমি মোটা ছিলাম কবে? বুঝতেছি না তো, আমি কি মোটা ছিলাম বল? দিহান আলম বলছে, পকি বাচ্চা। এই কি পকি 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 না পকি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুস রে পুকি পুকি বলো, ফাজ স্যার রে পুকি পুকি বলো, তাহলে আমিও কি তোমাদের পুকি পুকি হয়েছি নাকি? পুকি কি? হোয়াট ইজ পুকি? আচ্ছা, এবার আসো, এবার কি বলতেছে দেখি। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হয়েছিল। কেন দোমনা? এক, মেয়েটা অনেক সুন্দর। হ্যাঁ, কারণ হচ্ছে মেয়েটা অনেক সুন্দর, ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। অপর দিকে, হ্যাঁ, অপর দিকে একটু একটু ছেঁচড়া। অপর দিকে মানে একটু বাচ্চাদের মতো, অপর দিকে বাচ্চাদের মতো আচরণ, আচরণ। এই কারণে মা কি হয়েছিল বলতো? মা দমনা হয়েছিল। এটা একটু পড়বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্নের জন্য। গাড়িতে আমি পুরুষ মানুষ মাত্র। ও ও এতক্ষণ পর বুঝছে যে ও একটা পুরুষ। তবু ইহার কিছুমাত্র সংকোচ নেই, যে এর কোনো লজ্জাবোধই নেই, লজ্জা বোধ বা সংকোচ বোধ নেই। বিশেষত এমন লোভীর মতো, গাভীর মতো খাইতেছে,
সেটা ঠিক তাহার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বেহাইয়া বলিয়াও তার ভুল হয় নাই, যেটাকে বেহাইয়াও বলা যাবে না। তার মনে হইল এই মেয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারেন নাই। তার মানে অনুপমের মা, হুম, মা চাচ্ছে তার পরিচয় নিতে, মা চাচ্ছে তার পরিচয়, পরিচয় নিতে। হ্যাঁ, মা চাচ্ছে তার পরিচয় নিতে, বাট পারতেছে না, কারণ মা একটু ইন্ট্রোভার্ট টাইপের, সহজে কারোর সাথে কথা বলতে পারে না। সাউন্ড ক্লিয়ার না কেন? সাউন্ডে কি হয়েছে রে? ক্লিয়ার তো? আচ্ছা, ভ্রম মানে ভুল করা। হ্যাঁ, আচ্ছা। এমন সময় একটা গাড়ি বড় স্টেশনে আসিয়া থামলো। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী বা ফলোয়ার বা অনুসারী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। উদ্যোগ মানে উদ্যোগ নেওয়া শুরু করছে। তারা চাচ্ছে এই স্টেশন থেকে এই গাড়িতে উঠতে। গাড়িতে তো কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, মানে ভয়ে ভীত হয়ে আছে। আড়ষ্ট মানে কি? ভয়ে ভীত অবস্থায় আছে। আমিও মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না, যে বারবার আমাদেরকে চেক আউট করে যাইতেছে, বারবার তাকাইতেছে, এরা কি করবে। অনেকটা এরকম, ধরো এই যে যখন সেনাবাহিনী আসলো না প্রথমে গ্যাঞ্জামের ভিতরে, বাসার সামনে যখন সেনাবাহিনীর গাড়ি আসা যাওয়া করতেছিল, আমরা অনেক ভয় পাইতেছিলাম, কিন্তু তারপরে জিনিসটা উঠে গেল। হ্যাঁ, ওরকম একটা ব্যাপার স্যাপার। এরপর বলতেছে কি দেখো, বলতেছে আহ গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইটা টিকিট দুই বেঞ্চের শিওরে, শিওরে মানে মাথার কাছে, মাথার কাছে, হ্যাঁ, মাথার কাছে লটকাইয়া বা ঝুলিয়ে আমাকে বলিল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে দুই সাহেব রিজার্ভ করছে, আপনাদের অন্য গাড়িতে যাইতে হবে। অনুপমের মাথায় তো হাত। আই হায় রে, এখন কি হবে আমার? আচ্ছা, আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, নেই, হাম লোগ নেই গাড়ি ছোড়েঙ্গে, জো করনা है कर लो। আচ্ছা, সে লোকটি রোখ করিয়া বলিল, রোখ মানে কি? একটু রেগে, হ্যাঁ, একটু রেগে গিয়ে বলল, না ছাড়িয়া উপায় নাই, আপনাদের ছাড়তেই হবে। এখন কিন্তু মেয়েটি চলিষ্ণুতার কোনো, চলিষ্ণুতা মানে কি? ধীর স্থিরতা বা ধৈর্য, হ্যাঁ, কোনো লক্ষণ না দেখিয়ে সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনলো। আসিয়া বললাম, বলিল, আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, উই আর সরি স্যার, বাট উই ক্যান ডু এনিথিং। ঠিক আছে, ধরো ইংরেজি স্টেশন মাস্টার, তখন তো ইংরেজরা ছিল। শুনিয়া আমি কুলি বলে ডাক ছাড়িতে লাগলাম। কুলি বলে ডাকতেছে, যে এখন তার কিছু করার নাই। তো অনুপম হচ্ছে কুলিকে ডাকতেছে, কারণ অন্য একটা গাড়িতে যেতে হবে, আর এত ভারী ব্যাগ বস্তা তো নিতে পারবে না। তো এখন মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নি বর্ষণ করিয়া বলিল, মানে তার চোখ দিয়ে গরম, হ্যাঁ, এত বড় সাহস, নেহি, নো, আপনি যাইতে পারবেন না, যেমন আছেন বসে থাকুন, প্লিজ সিট উইথ মি, ডোন্ট গো এনিওয়ারে। আচ্ছা, তারপর কি হলো বলিয়া সে দ্বারের কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এই গাড়ি আগে হইতেই রিজার্ভ করা, এটা মিথ্যা কথা, এটা হতে পারে না যে এটা অন্য কেউ আগে থেকে রিজার্ভ করছে, আপনাদের পাওয়ার আছে বিধায় আপনারা এই কথা বলতেছেন। একটু এই জায়গায় বিলাসীকে কল্পনা করে দেখো, বিলাসী কিন্তু চুপচাপ মাইর খেত। বিলাসী কি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি একটু রুটিটা বানাই আসি। ঠিক আছে, এই কথা বিলাসী কইতো। আর ওইদিকে আল্লাদি কইতো, ভাল লাগতেছে না, আমার জন্য এত কষ্ট। আর এদিকে কল্যাণী, ওই তুই যাবি না, তুই বস এই জায়গায়। আচ্ছা, এবার হইলো কাহিনীটা ঘটলো। এরপরে বলিয়া নাম লেখা টিকিটটা খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলে দিল, মানে ওরা যে বেঞ্চের সামনে টাঙা লটকা রাখছিল না, এটা বের করে যা। আচ্ছা, ইতিমধ্যে আটদালি সমেত ইউনিফর্ম পরা, আটদালি সমেত মানে কি? আটদালি সহ ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইছে, আসছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আটদালিকে প্রথমে ইশারা করছিল, যে এই তুমি গাড়ি উঠাও, অফিসার বলতেছে। তারপরে মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল, এবং তাকে আড়ালে লইয়া গিয়া জানি কি বললো, স্টেশন মাস্টারকে বললো, প্লিজ কাম উইথ মি, আপনার সাথে একটু কথা বলবো।
দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও, গাড়ি ছাড়িবার সময় চলে গেলেও, অতীত হইলে মানে কি টাইম পাস হয়ে গেছে, আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়লো, যে আরেকটা গাড়ি এসে তবেই ট্রেন ছাড়লো। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন, এক পত্তন মানে এক মুঠ, এক মুঠ চানামুঠ খাইতে শুরু করলো। আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। ও লজ্জা পাইতেছে, কারণ ও তো এই জায়গায় পুরো নিষ্ক্রিয়, ও ভয় পাইতেছে। অনুপম হলো আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন ইনোসেন্ট। হ্যাঁ, তুমি ঠিক বলছো। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি অসীম দয়ালু। হ্যাঁ, শুটটা করতে হইলে কিন্তু মাটির পরম লাগবো না, কিন্তু হইব না জমির ইচ্ছা। আমি কিন্তু এই যে কি জানি জমির ইচ্ছা আমি কিন্তু পড়াইতেছি তোমাদের। এবার কি বলতেছে দেখো, কানপুরে গাড়ি আসে থামিল। তার মানে এই কানপুরে কে থাকতো বলতো? এই কানপুরে কে থাকতো? মনে আছে তোমাদের ক্যারেক্টারটা? এখনই শেষ হয়ে যাবে। দেখো, মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত, স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইয়া উদ্যোগ করতে লাগলো, যে তারা তাদেরকে নামাই নেওয়ার উদ্যোগ করতেছিল, যে আসো মানে তারা পৌঁছাই গেছে, এখন তারা বাসায় চলে যাবে। বলতেছে, হ্যাঁ, তারপর কি বলতেছে? বলতেছে দেখো এরকম, যে মা তখন আর থাকতে পারলেন না, মা অস্থির হয়ে গেল, কি জানার জন্য, জানার জন্য নাম এবং পরিচয় জানার জন্য, নাম ও ও রি চয় জানার, জানার জন্য। ঠিক আছে, আচ্ছা, তোমার নাম কি মা? বলছে। মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। এই যে কল্যাণী বলছে না, এই ধুমটানা দেরেনা ধুমটানা গান বাজা শুরু হয়েছে। মার মানে কি এইটা কল্যাণী? এখনো তো শিওর না, খালি নাম শুনে তো বোঝা যাবে না এটা কে। তখন শুনিয়া মা এবং আমি দুজনেই চমকায় উঠলাম, দুইজনে কাই ফলসা একদম। হ্যাঁ, তোমার বাবা শিওর হওয়ার জন্য এবার বলছে যে তোমার বাবার নাম কি? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। এবার আকাশে বিজলি চমকাইতেছে ঢিসুম ঢিসুম করে। ঠিক আছে, তারপরেই সবাই নেমে গেল। তার মানে এই সেই কল্যাণী যার সাথে তার বছর দেড়েক আগে বা 1 বছর আগে বিয়ে হওয়ার কথা ছিল। ওকে, এবার আসো, ভালো কথা। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। দেখো, মাতৃ আজ্ঞা মানে কি? মায়ের আদেশ। মাতৃ, মায়ের আদেশ। হ্যাঁ, মামার নিষেধ অমান্য করিয়া এখন তো ছেলে ছুটে চলে আসছে, এখন আর তোমার অনুপমকে কন্ট্রোলে রাখা যাইতেছে না, ওর কল্যাণীকে লাগবেই, বিয়ে করবেই সে তার সাথে। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে অনেকবার, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, যে মাথা নিচু করেছি। হ্যাঁ, শম্ভুনাথ বাবুর হৃদয় কিন্তু বলছে, হৃদয় বলে গেছে, কল্যাণী বলে নেহি, আপন শাদি নেহি করেঙ্গে। ঠিক আছে, কল্যাণী আবার ফেমিনিস্ট হয়ে গেছে। সে এখন আসলে প্রেম ভালোবাসা এইটাতে আসলে বিশ্বাসী না। কল্যাণী এখন মাদার কল্যাণী হয়ে গেছে। ঠিক আছে, মাদার তেরেসা, মাদার কল্যাণী। কারণ সে এখন বিবাহ করবে না, সন্ন্যাস নিবে, মেয়েদের শিক্ষায় নিজেকে নিয়োজিত করবে। তো মাদার কল্যাণী বলতেছে, আমি জিজ্ঞেস করিলাম কেন? মাদার কল্যাণী বলতেছে, মাতৃ আজ্ঞা। বিবাহ না করার কারণ কি? বিবাহ না করার কারণ হচ্ছে মাতৃ আজ্ঞা। বিবাহ না করিবার কারণ এটা। হ্যাঁ, বিবাহ না করিবার কারণ এটা হচ্ছে ইনিশিয়াল কারণটা, মানে প্রথম কারণটা। হ্যাঁ, দাঁড়াও আরেকটু ক্লিয়ার করবো আমি। কি সর্বনাশ, এই পক্ষেও কি মাতুল আছে নাকি? এ পক্ষেও মাতুল মানে মামা, এই পক্ষেও কি মামার মতো কেউ আছে নাকি? দেখো, বলছে মাতৃ আজ্ঞা, যে আমি মায়ের কসম কাটছি আমি আর বিবাহ করব না। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। মাতৃভূমি মানে দেশ। হ্যাঁ, দেশ আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত বা দায়িত্ব, হ্যাঁ, গ্রহণ করেছে, দায়িত্ব গ্রহণ করিয়াছে। তার মানে আমরা বলতে পারি শি বিকেম মাদার কল্যাণী, মাদার কল্যাণী। আচ্ছা, কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাঁচিতেছে। কোন সুর? জায়গা আছে। ও মনে করছিল কল্যাণী ওরে ডাকছে, জায়গা আছে আমার হৃদয়ে তোমার জন্য অনুপম, জায়গা আছে।
তুমি কোথায় অনুপম, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। আচ্ছা, সে যেন কোন ওপারের বাসি আমার সংসারে, মানে পৃথিবীর বাহির হইতে আসিয়া সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। কথাটার অর্থ এই যে পৃথিবীর বাইরে থেকে একটা বাঁশির আওয়াজ আসছে। সেটা কি? জায়গা আছে? অনুপম এই বাঁশির আওয়াজে সাড়া দিছে। সে বলছে, হ্যাঁ আমি আসছি তোমার জন্য, পৃথিবীর বাইরে চলে আসবো আমি তোমার জন্য, দুষ্টু বজ্জাত। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, আমার কানে কি আসিয়াছিল বলতো? জায়গা আছে। সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। আমার বয়স তখন ছিল 23, তার মানে এই যে দেখো, বিয়ের সময় ছিল 23, ট্রেনে যখন দেখা হলো তখন তার বয়স যে 24 হয়েছে, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা কি তুমি বুঝতে পারছো? তার বয়স যে 24 হয়েছে, এটা কি বুঝছো? হ্যাঁ, তার বয়স কত হয়েছে এখন? 24। এটা নিয়ে কনফিউশন থাকে। আর এখন হয়েছে 27। তার মানে কি, সে কল্যাণীর পিছে বিগত 3 বছর পরে রয়েছে। কল্যাণীর পিছে, পিছে বিগত, বিগত 3 বছর, 3 বছর হ্যাসরার মতো ঘুরতেছে, ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে। বুঝা গেছে? কল্যাণী কিন্তু এখন তার ফ্রেন্ড, কল্যাণী জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। কল্যাণী আর কোনো সুযোগ দিচ্ছে না তাকে। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি, যে মামাকে ছেড়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়তে পারে না। আমি তো একটাই ছেলে, নাই মা আমাকে ত্যায্য পুত্র করে দিত সে কবেই। আচ্ছা, এবার দেখো, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না। এটা এটা হলো ফাও কথা। ওই যে এরকম থাকে না, এই যে বন্ধু বন্ধু বলে না, তুই কি মনে করতেছিস আমি এখন ওকে পেতে চাই, কিন্তু মনে মনে তুই পেতে চাইস, দুষ্টু, তুই প্রকাশ করিস না। আমি যদি ওকে পেতেই চেতাম তাহলে ওকে ধরে রাখতাম, ওকে ভালোবাসি বলে আমি ছেড়ে দিছি ওকে। ঠিক আছে? এই যে অনুপম হচ্ছে এরকম। কোনো কালেই না, আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আছে। জায়গা আছে, জায়গা আছে, নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর আমি এখানেই আছি। সে কল্যাণীর সাথেই আছে, কিন্তু বিবাহ করেনি, কোনো কিছুই করেনি। ঠিক আছে? দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছুই তার কাজ করে দিই। আর মন বলে, এই তো জায়গা পাইছি। আরে বেটা, তুই তো ওরে কামলা দিতেছিস। হ্যাঁ, তুই তো বুঝিস না, তুই তো বোকা। এবার বলতেছে কি দেখো, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দিই। আর মন বলে, এইভাবেই তো জায়গা পাইছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ে শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইছি। মানে কল্যাণীর সাথে টুকটাক কাজ করে, কল্যাণীকে হেল্প করে, এভাবে জায়গা পাইছে, কিন্তু কল্যাণীর মনে সারা জীবনের জন্য জায়গা পায় নাই। হ্যাঁ, অনুপমের জন্য নোবেল পায় নাই বেটা, নোবেল পাইছে 1 বছর আগে। ঠিক আছে? আচ্ছা, অনুপমের জন্য কষ্ট লাগতেছে আজ। আজ মেরিমণি, আমি দোয়া করি ইনশাল্লাহ অনুপমের মতো তুমি একটা জীবন সঙ্গী পাও, তাহলে তোমার কষ্টটা যাতে মিটে যায়, ইনশাল্লাহ, আমিন। আহ এই তো। এবার আসো, এইবার শব্দার্থ যেগুলো আমি দাগাতে বলি একটু ভালো মতো দাগাবা। এই শব্দার্থ থেকেই, যারা 26 ব্যাচ আছো তাদের খ প্রশ্নটা শব্দার্থ থেকেই আসবে। হ্যাঁ, যেমন দেখো, আমি তোমাদেরকে বলছিলাম এবার একটু সিরিয়াস হও। এ জীবন না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। তো দৈর্ঘ্য বলতে আমি বুঝাইছিলাম যে লেন্থ। হ্যাঁ, লেন্থ। লেন্থ মানে কি, যে বয়সের টাইম লাইনটা বোঝাচ্ছে। আর গুণ বলতে কিন্তু এক্সপেরিয়েন্স বোঝাচ্ছে, এক্সপেরিয়েন্স। তো এই কথাটা তোমরা যখন সাজায় লিখবা অনুধাবনমূলক প্রশ্নের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য, তবে সেটার অ্যান্সার কেমন হবে দেখো। গল্পের কথক অনুপমের, সরি, গল্পের কথক চরিত্র অনুপম, সে কি করছে? আত্মসমালোচনা করছে। পরিমাণ ও গুণ উভয় দিক থেকেই তার জীবনটা নিতান্ত তুচ্ছ, সে কথাই এখানে ব্যক্ত হয়েছে। এটা কিন্তু তোমার সরাসরি অ্যান্সার হবে, সরাসরি আনসার হবে। ঠিক আছে? এরপরে তুমি 3 অথবা 4 বাক্যের একটা ব্যাখ্যা লিখবা। বাক্যের কি লিখবা? ব্যাখ্যা
লিখবা, 3 অথবা 4 বাক্যের একটা ব্যাখ্যা লিখবা। এর পরের প্রশ্নটাতে আসো, ফলের মতো গুটি ধরিয়াছে, এটাও অনুধাবনের জন্য পড়বা। হ্যাঁ, প্রথম পরীক্ষার জন্য সব এখান থেকে পড়বা। অনুধাবন, দেখো গুটি এক সময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকাট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপম এই উপমা ব্যবহার করছে। তার মানে এই লাইনটা আগে লিখবা, এই লাইনটা লিখবা আগে, আগে লিখবা যে সে নিজেকে কি নিষ্ফল বা রেজাল্টলেস জীবনকে বোঝাতে অনুপম এই কথাটা ব্যক্ত করছে। এই যে এইটা আগে লিখবা, ঠিক আছে। মাকাল ফল, এটা তো জানো, মাকাল ফল এক ধরনের ফল, যেটা কি, যেটা হচ্ছে ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী, বাট দেখতে সুন্দর। হ্যাঁ, মানে বিশেষ অর্থে এটা গুণহীন। এটা একটা প্রবাদের মতো ব্যবহার করবা, প্রবাদ, মাকাল ফল, ঠিক আছে। অন্নপূর্ণা বলতে তো তোমরা জানো দেবী দুর্গাকে বুঝাচ্ছে। গজানন বলতে গজ আনন্দার, গজ আনন্দার মানে হচ্ছে হাতিকে বুঝায়, গণেশকে বুঝায়। আচ্ছা, এটা তোমরা জানো, এটা হচ্ছে কার্তিকের বড় ভাই। এইবার এই জায়গাটা একটু পড়বা, সেটা অনুধাবনের জন্য। দেখো, আজও আমাকে দেখিলে মনে হইব অন্নপূর্ণার কোলে অর্থাৎ দেবী দুর্গার কোলে গজাননের ছোট ভাইটি অর্থাৎ কার্তিককে বুঝাচ্ছে, কার্তিককে বুঝাচ্ছে। কেন এখানে বলছে? কারণ তার পরিপূর্ণ বয়স না হওয়ায় এই উক্তিটি দিছিল। দেখো কি বলতেছে, একটু ভালো মতো দেখো, এটা কিন্তু ব্যঙ্গার্থে, মজা করে বলা। কেমন? দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয় কে বুঝাচ্ছে যে পূর্ণাঙ্গ বয়স প্রকাশিত হয় নাই। এবার কি, ফল্গু মানে জানো একটা নদী। এখন এই যে মামা কি করছে, মামা বালির মতো আমাদের সমস্ত সংসারকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছে। এটা কি, এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যে সংসারের সব দায় দায়িত্ব নিজের উপরে নিছে, ঠিক আছে। গন্ডুস মানে তো জানোই যে সামান্য, একমুখ। অন্তঃপুর মানে কি অন্দরমহল বা ভেতরের বাড়ি, বা তোমরা দিতে পারো যে পরিবার। হ্যাঁ, পরিবারের ভেতর, হ্যাঁ, অন্তঃপুর। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ আবার তোমাদের উচ্চারণের ক্লাসে করাবো। অন, অন, তোপ, অন্তঃপুর। হ্যাঁ, অন্তঃপুর। স্বয়ংবরা মানে তোমরা জানো যে মেয়ের, এটা অ্যাকচুয়ালি রাজকুমারীদেরকে বোঝায়, কারণ ওদের কাছে এই পাওয়ারটা থাকে। রাজকুমারী যারা নিজের বর নিজেরাই চয়ন করতে পারে, ঠিক আছে। এরপর কি, বাধা হুকা কি, সাধারণ মানুষের ব্যবহৃত নারকেল খোলা দিয়ে তৈরি ধূম্রপানের একটা বিশেষ জিনিস। এগুলো তোমরা সবাই জানো, খুব ভালো মতো জানো। আন্দামান কি, এইটা একটু পড়বা, এই যে এটা একটু পড়বা অনুধাবনের জন্য। পাঠ পরিচিতি বুঝাবো, দাঁড়াও। অনুধাবনের জন্য কোনোটা বাদ দিব না, হ্যাঁ, এইটা পড়বা। পশ্চিমে মানে পশ্চিম অংশটাকে বোঝানো হয়েছে। আন্দামান দ্বীপ বলতে একটা দ্বীপ যেখানে রাজবন্দীদের নির্বাসনের জন্য পাঠানো হতো। কন্যাগড় কলকাতার নিকটের একটা জায়গা। মনু হচ্ছে কি, বিধানকর্তা। হ্যাঁ, বিধানকর্তা। মনু সংহিতা মানে কি, মনু প্রণীত একটা সংবিধান। মনু প্রণীত, যদি এই সংক্রান্ত গ্রন্থ না লিখতে পারো তাহলে সংবিধান লিখে আসবা, সংবিধান। হ্যাঁ, সংবিধান লিখে আসবা। প্রজাপতিকে, প্রজাপতি হচ্ছে জীবের স্রষ্টা বা ব্রহ্মাকে বুঝায়, আমি বলছি। আর পঞ্চস্বরকে মদন দেবের ব্যবহার্য 5টা বান। কনসর্ট কি, নানা ধরনের বাদ্যযন্ত্র বা ঐক্যতান। হ্যাঁ, উচ্চারণ বাকি আছে, সলভ ক্লাস বাকি আছে। হুজাইফা আইডি থেকে তোমরা একটা হুজাইফা আইডি থেকে আমি তোমাদেরকে বলি, কালকেই তো আমি সলভ করাবো, তোমাদের কুইজ হয়ে যাবে। আমি কালকেই এমসিকিউ সলভ করে, সলভ এবং আনসলভ দুইটাই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। টেস্ট পেপারের কোয়েশ্চেন আছে হচ্ছে অ্যাডমিশনের গুলা, আর কিছু নির্বাচিত কোয়েশ্চেন আছে যেগুলা কলেজে আসবে ইনশাল্লাহ। এবার বলতেছি, দেখো শব্দার্থগুলো এই যে শেষ হয়ে যাবে, দাঁড়াও, কালকের ক্লাসটা বড় হবে, অনেক বড় হবে। শেখরা মানে কি, স্বর্ণকার, স্বর্ণ প্রস্তুতকারক। বর্বর কোলাহলের মত্ত হস্তি, এইটা একটু পড়বা। এইখানে কি হয়েছে, অনুপম নিজে বিবাহ যাত্রার পরিস্থিতি বর্ণনা, সুরশূন্য বিকট কোলাহলকে সঙ্গীত সরস্বতীর পদ্মবনকে দলিত বিদলিত হওয়ার ঘটনার সাথে তুলনা করছে। মত্ত হস্তি মানে পাগলা হাতি, এটা পড়বা অনুধাবনের জন্য। যারা 26 ব্যাচ আছো তারা শব্দার্থের বাইরে অনুধাবনের কোয়েশ্চেন কম পাবা। অভিষিক্ত মানে কি, বারবার অভিষেক করা, ডেবিউ করানো। সওগাত মানে কি, উপঢৌকন বা ভেট। লোকবিদায় মানে তো জানোই, পাওনা পরিশোধ, ঠিক আছে। এগুলো একটু ভালো মতো পড়বা। এই যে একটু আসো, এই লাইনটাই একটু আসো, এই যে লাস্টে চলে আসছি, এই যে এখানে আসো। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। এই যে বিয়ে না করার কারণ
বিয়ে না করার কারণ, এইটা আসবে অনুধাবনের ক্ষতে। এখানে আছে যে সে চায় দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে। যদি ইন ডিটেইলে জানতে চাও যে নারী শিক্ষার প্রসার ঘটাতে সে চায়। এখন একটু আসো, এখানে বোঝানোর অনেক কিছু আছে। হ্যাঁ ঠিক বলছে তো, প্রেমের দেবতার নাম মদন দেব, কারেক্ট। আচ্ছা, এবার এখানে আসো। এই যে দেখো, এইটা বুঝতে হবে, তাহলে সৃজনশীল ভালো পারবা। হ্যাঁ, প্রকাশ এটা জানো, তোমাদেরকে বলছি। দেখো, অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত আছে, তার মানে অপরিচিতা মানে কারে বলতেছে? কল্যাণী না? এই কল্যাণীটা কেমন একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব। বলিষ্ঠ ব্যক্তিত্ব মানে কি? মানে একটা পাওয়ারফুল পার্সোনালিটি, ব্যক্তিত্ববান। হ্যাঁ, এটা মানে কি? একটা নর্মালি তোমাদেরকে যদি বুঝায়, পাওয়ারফুল একটা পার্সোনালিটি মানে সহজে হার না মানা ক্যারেক্টার। ঠিক আছে? আচ্ছা, তার নাম হচ্ছে কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছেন এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। তোমরা জানো, দেনা পাওনা পড়ছো তোমরা, যে মানে তৎকালীন সমাজে নারীরা কি যে ফেস করতো জাস্ট যৌতুকের জন্য। তোমরা দেখছো না? গতকালকের একটা ঘটনা, আমি সেই ঘটনাটা গভীরভাবে আমি একটু আহত হয়েছি। সেটা হচ্ছে যে একটা ছবি ভাইরাল হলো না, একটা মেয়ে এদিক দিয়ে কাটা মারছে, খুনের চেষ্টা করছে তার স্বামী। এবং কালকে থেকে এই পোস্টটা ভাইরাল হচ্ছে যে ম্যারেজ ইজ স্কেরি ওয়েন, স্বামী যদি এরকম হয়। তো তোমরা হয়তো বা দেখছো, মেবি জুয়েলারি বা কোনো কিছু করতো। আহ ঘটনার দুই পক্ষেই আমি লাইভটা দেখছি, কিন্তু আমার মতে কি জানো, সৃষ্টিকর্তা ব্যতীত কারোর গায়ে আঘাত করার অধিকার না কারোর নাই। বুঝতে পারছো? আমি কোথাও মা বাবাও উচিত না মারা, বাচ্চাদেরকে বোঝানো। হ্যাঁ, তবে ধর্মীয় অনুশাসনের জন্য আঘাত করাটা অন্য বিষয়। যে আমার ছেলে নামাজ পড়ে না, ওকে বুঝায় একটু ধরে ধরে নামাজ পড়ানো, বা অন্য ধর্মের যারা এই জিনিসপাতি গুলো আছে, আমার ব্যাপারটা দেখে এত খারাপ লাগছে যে তোর যদি বনিবনা না হয়, ধর এখন কি করতে পারো? স্বাভাবিকভাবে মানুষের রাগটা বেশি, মানুষেরই রাগ আছে। এখন ও হয়তো বা অন্য পুরুষের সাথে যদি পরকীয়া করেও থাকে, দেখছি আমি, হ্যাঁ ওই টাইমে রাগ কন্ট্রোল করাটা টাফ। ছেলে তো এটাই বলছে যে আমি ওই টাইমে যখন ওকে ধরছি, একদম হাতে নাতে ধরা পড়ে আমি রাগটা কন্ট্রোল করতে পারি নাই, আমি লজ্জিত। কিন্তু মারার অধিকার তো নাই। ঠিক আছে, ঠিক আছে, শেষ করুন, ওই জায়গায় শেষ। ওর মুখ তুই জীবনে দেখিস না। কিন্তু গায়ে আঘাত করাটা, তারপরে এইভাবে নৃশংস ভাবে, কালকে থেকে মানে ওই জিনিসটা আসলে খুব ভাবাইছে ব্যাপারটা, যে আমরা কোন দিকে যাইতেছি। তারপর আবার কলকাতার একটা কেস, মানে এগুলা আসলে কেমন জানি। হ্যাঁ, তোমরা আবার ভেবো না আধুনিক কালে এগুলা হয়। আধুনিক কালে তুলনামূলক ভাবে এগুলা কম হয়। আগে তো অ্যাসিড নিক্ষেপ করা হতো, খুব বাজে সিচুয়েশন ছিল আগে। হ্যাঁ, তো তোমরা একটু বিবেকবান মানুষ হয়ে ভাই। হ্যাঁ, দরকার পড়লে হেরে যাও, তুমি হেরে যাও। তুমি হেরে, সমাজে তুমি হেরে নিজের চোখে বড় হও। হ্যাঁ, মানুষকে প্রমাণের জন্য তোমার জিতা লাগবে না। তুমি নিজের কাছে প্রমাণিত হও যে তুমি ভালো। তুমি নিজের কাছে রাজার মতো থাকো। তুমি নিজেকে রাজাই ঘোষণা করো, কাউকে প্রমাণ দিতে হবে না তোমার। ঠিক আছে? এরকম ব্যক্তিত্বে বড় হও। এবার আসতেছে কি, দেখো, অপরিচিতাই এমন একটা গল্প। আহ অপরিচিতা এমন একটা গল্প, হ্যাঁ, যে গল্পে সর্বপ্রথম নারী এবং পুরুষ সম্মিলিতভাবে যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াইছিল। দেখো, এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথক কথা শোনালেন তিনি। এই প্রথম এ গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা, স্বতন্ত্র মানে কি স্বাধীনভাবে, এই যে দৃষ্টিভঙ্গিটা ও আচরণের সমাজের গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। তাহলে এই গল্পটা তোমরা মনে করতেছো মজা, ফানি, এই গল্পটা বিশাল বড় একটা মেসেজ সমাজে দিতে পারছিল তখন। হ্যাঁ, পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও অভিব্যক্তিতে
কি হয়েছে, গল্পটি সার্থক। তাহলে এই যে এইটা একটু মনে রেখো, গল্পটি সার্থক কোথায়, গল্পটি সার্থক কোথায়? যদি ম্যাক্স লেভেলের কঠিন কোয়েশ্চেন হয় না, ম্যাক্সিমাম কঠিন কোয়েশ্চেন, তখন এটা পোলাপাইন পারবে না। এটা কারণ একটাই, যে ওরা পাঠ পরিচিতিটা ভালো মতো পড়ে না। তাহলে পিতার বলিষ্ঠ প্রতিরোধ, যে পিতাই কিন্তু আগে বারে থামাই দিছে। আর কল্যাণী কি বলছে, যে আমি আর বিয়ে করব না, আমি মেয়েদেরকে শিক্ষা দিব যাতে তারা এই পরিস্থিতিতে আর না পড়ে। দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ঘটে। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানি অনেকটা ডায়েরি লেখার মতো, ডায়েরি লেখার মতো, হ্যাঁ, লেখার মতো। এই উত্তম পুরুষের জবানিতে তোমার মাসি পিসিও লেখা, বানের দিনগুলো তো অবভিয়াসলি লেখা, তারপরে হচ্ছে বিলাসী লেখা, আহ্বান গল্পটা লেখা, গৃহটা উত্তম পুরুষে লেখা। মানে আমি যখন নিজের হয়ে গল্পটা লিখি, আমি নিজে গল্পটা বলতেছি, মানে অনুপম নিজে যখন গল্পটা বলতেছে, এটা হচ্ছে উত্তম পুরুষে লেখা। হ্যাঁ, যদি এভাবে বলা হতো গল্পের প্রধান চরিত্র অনুপম, অনুপম ক্যারেক্টারটা এমন ছিল, অনুপম একটা মেয়েকে ভালোবেসেছিল, তখন কিন্তু এটা উত্তম পুরুষে লেখা হতো না, ফার্স্ট পার্সনে লেখা হতো না। আচ্ছা, গল্পের কথক অনুপম 20 শতকের। অনুপমের কি, স্যার অনুপমের দাদার বাপের নাম বলেন। অনুপমের দাদার বাপের নাম তানভীর এক সময় বলছিল, তাই না? তোমাদের তানভীর স্যার, আমাদের তানভীর স্যার, প্রিয় তানভীর স্যার, মাশাল্লাহ, অনেক নাম ডাক স্যারের। এবং তার ভিডিওটা ভাইরাল হয়েছিল, এটা আমরা সবাই দেখছিলাম। এবং আহ তোমার তার জন্য দোয়া। আহ আব্দুর ভাইয়ের ভাষ্য মতে সে হচ্ছে আমার একটু জুনিয়র, তো তানভীরের জন্য অনেক বেশি দোয়া। আর ওর যত ভক্ত সমর্থক, আহ তাদের জন্য আমি শুভকামনা জানাই। এবং আমি কখনোই মানে কার্পণ্য বোধ করবো না তার সুনাম করতে। আমি আসারও অনেকদিন আগে থেকে ও এত নাম কামাইছে, এবং ভবিষ্যতে আরো নাম কামাক, এটাই আমার দোয়া এবং ভালোবাসার জন্য সবসময় থাকবে। এবার কি বলতেছে দেখো, অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ে সেই বাঙালি যুবক, সে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, রহিত মানে কি জানো, ছাড়া, ব্যক্তিত্ব রহিত পরিবারতন্ত্রের, ব্যক্তিত্ব রহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। অ্যাকচুয়ালি এটা না, যে ব্যক্তিত্ব রহিত মানে ব্যক্তিত্বহীন। কল্যাণীর বাবা কোথাকার ডক্টর? কানপুর, এখানে দেখলাম আমরা কানপুর, হ্যাঁ। আচ্ছা, এবার একটু দেখো কি বলতেছে দেখো। আচ্ছা, তাকে দেখলে আজও মনে হয় সে মায়ের কোলের কোল সংলগ্ন শিশু। মানে অনুপমের ব্যক্তিত্বহীন একটা ক্যারেক্টার, সে অনেক ছোট। হ্যাঁ, এবার একটু দেখো তারই বিয়ে উপলক্ষে, তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। এইটা একটু এমসিকিউতে পড়ো, হ্যাঁ, এইটা একটু এমসিকিউতে পড়ো, কারণ যখন এইচএসসি পরীক্ষা দিবা না, তখন দেখবা বিভিন্ন জায়গায় কিছু কিছু কোয়েশ্চেন ভাইরাল হয়, যে গল্পটার শীর্ষ মুহূর্তটা কি ছিল। পুরা গল্প খুঁজে পাবা না, গল্প খুঁজেও এটা পাবা না, কারণ এটা তো পাঠ পরিচিতিতে লেখা আছে। সেটা কি, যে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি, এটাই কিন্তু গল্পটার শীর্ষ মুহূর্ত। অনুপম নিজে গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছিল সেই অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন বা মুহূর্ত যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু। আশু মানে কি জানো, যেটা ঘটবেই, শিওরলি যেটা ঘটবে, খুব দ্রুত যেটা ঘটবেই, আবির্ভাবকে সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণী শুচিশুভ্র আত্মপ্রকাশ, মানে কি শুচিশুভ্র আত্মপ্রকাশ মানে কি, বলিষ্ঠ নেতৃত্ব, হ্যাঁ, ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিত পরিসমাপ্ত। এইবার আসো লাস্ট প্যারা শেষ করি। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির এটা একটা গল্প। হুম, আচ্ছা, মনস্তাপে মানে কি জানো,
মানে ভুলতে পারতেছে না, সে ওইটার মোহের ভিতরেই ঢুকে আছে। এরপরে এই যে শেষ করে দিচ্ছি দেখো। আচ্ছা, কথামালা অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। মানে কল্যাণীকে এমন ভাবে পোট্রে করা হয়েছে যে কল্যাণী একটা বলিষ্ঠ ক্যারেক্টার, আর অনুপম নিজেকে এত বেশি আত্মসমালোচনায় নিয়ে গেছে যেখানে কোনোভাবে অনুপম ক্যারেক্টারটা হাইলাইট হয় না। ধরো তুমি একটা বান্ধবীর কথা বলতেছো আরেকজনকে যে দেখ ও এরকম করছে, ওর রেজাল্ট এত ভালো, ওর বিহেভিয়ার এমন, ও উচ্চশিক্ষা নিতে বিদেশ যেতে চায়, তখন মানুষের মনে কিন্তু একটা আগ্রহ জন্মাবে যে ওই ক্যারেক্টারটা আসলেই অনেক শক্তিশালী। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। পুরুষের ভাষ্যে দেখো, পুরুষের ভাষ্যে যে পুরুষের ভাষায় নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে, যে নারীর যে বলিষ্ঠ দিকটা সেটাও কিন্তু এই গল্পেই সর্বপ্রথম প্রকাশিত হয়। তাহলে এই যে মানে তোমার কি বলে আহ গল্পটা আমরা খুব ভালো মতো পড়ছি টুকটাক। এখন তোমাদেরকে যদি দেখাই একটু, যে আমার এখানে আহ 1 মিনিট, কিছু কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রাখছি। সেই কোয়েশ্চেন গুলোর ভিতরে আজ তো সমাধান করাবো না, আমি একটু দেখাতে চাই। সেন্ট আইটেমের ভিতরে অফলাইন সোনার তরী, এখানে দেখো আমি নিয়ে রাখছি। এই লেখাটা কি ফেটে যাবে? ফাটার কি কথা? আহ এই যে এখানে প্রশ্ন আমি তোমার হচ্ছে নামাই, এখানে কয়েকটা কোয়েশ্চেন নামানো, আমি নামালাম। আর একটু দাঁড়াও, অ্যাডমিশনের কোয়েশ্চেনটাও একটু নামাই, দুইটাই আমি তোমাদেরকে দেখাই। একটু দাঁড়াও, এটা টেস্ট পেপার, টোটালি টেস্ট পেপার, কারণ অ্যাডমিশনে যত কোয়েশ্চেন সলভ করবো তত আমাদের লাভ। দেখো একটু ভালো মতো দেখো। আহ এই যে কোয়েশ্চেন, হ্যাঁ, আহ এটারে এনাবল দিয়ে আসলে লাভ নেই। এই যে কোয়েশ্চেন গুলা আমি কয়েকটা কোয়েশ্চেন এখানে নিয়ে রাখছি, যেখানে বহুপদী কোয়েশ্চেনই বেশি, মানে বহুপদী বলতে যেটাকে বোঝাচ্ছ তোমরা, যেগুলাতে আটকাও, যেমন ভাবের সঙ্গতিমূলক যে প্রশ্নগুলো আছে না, অভিন্ন তথ্য ভিত্তিক কোয়েশ্চেন, এটাই বেশি, এটাই অনেক। হ্যাঁ, এগুলা সলভ করবো আমরা কালকে। দেখো এটা কলেজের জন্য, কলেজের জন্য যেমন এগুলো ইজি কোয়েশ্চেন, জ্ঞানমূলক। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত? হ্যাঁ, কল্যাণীর বয়স কত ধরবা অ্যাকচুয়ালি তোমরা, কারণ কল্যাণী তো দুইটা বয়স দেওয়া। অ্যাকচুয়ালি কি দুইটা বয়স দেওয়া কল্যাণীর? একটু কল্পনা করে দেখো তো, কল্যাণীর কি দুইটা বয়স দেওয়া, না অনুপমের দুইটা বয়স দেওয়া? তো এখানে কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে। হৃদয় দাঁড়াও, তোমাকে বলতেছি, দাঁড়াও দাঁড়াও, আমি এটা নিয়ে কথা বলবো। আর এই যে তোমরা হচ্ছে আহ কি বলে এর বাবার দাদার নাম হ্যান ত্যান, দেখো তুমিও জানো ভালো করে, আমিও জানি ভালো করে। আহ কি যে রবীন্দ্রনাথের বাবার দাদার নাম, এটা কোনো কালেই ইম্পর্টেন্ট না। ওই জায়গায় তোমরা তানভীরে বাজার দেখতে চাইছিলে, এই জায়গায় তোমরা ওই প্রসঙ্গটা এখানে আনতে চাইছো। দেখো আমি অন্য টিচারের আমার ধরো সমসাময়িক, হ্যাঁ, বা ধরো তোমরা প্রতিদ্বন্দ্বী ধরো, হ্যাঁ, টিচারের নাম উল্লেখ করতে না আমার কোনো কিছু যায় আসে না। যে শ্রেষ্ঠ তাকে শ্রেষ্ঠত্ব দিতে বা শ্রেষ্ঠ বলতে কোনো সমস্যা নাই ভাই, ঠিক আছে? এমন না যে তোমরা ওর কথা শুনে আমার থেকে চলে যাবা, এরকম না। সবাই সবাইকে পছন্দ করে, সবাই সবাইকে ভালোবাসে। তো এই যে পরিস্থিতিগুলা নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? তোমরাই কিন্তু ভেদাভেদ টানো, আমরা কি ভেদাভেদ করি একে অপরের সাথে? তো এই ব্যাপারে তোমরা একটু ভালো হও, আমার কাছে পড়তে আসার থেকে তোমরা লিস্ট ভালো মন মানসিকতা নিয়ে আসো। আমি তোমাদেরকে জ্ঞান দিলাম, তোমাদের থেকে আমি ভালো মন মানসিকতা পাবো, একটা ভালো সমাজ গড়ে তুলবো, ঠিক আছে? আজকে আমি লাস্ট বারের মতো বললাম, এমন কোনো ক্লাসে করবা না। আরেকজনকে নিচু বা নিচা করার অধিকারটা আমি তোমাদের দিব না, বাকিদেরটা আমি চাই না। এবার একটু আসো, এবার একটু আসো, আহ এবার দেখো অপরিচিতা এমসিকিউ, এইটা এইটা একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে টেস্ট পেপারের, বিভিন্ন ধরনের টেস্ট পেপারের বা কোয়েশ্চেন ব্যাংক থেকে যেগুলো কালেক্ট করা হয়, ঠিক আছে? একটু খেয়াল করো।
এই প্রশ্নগুলা দেখো, তোমাদের জাস্ট একটা দেখাতে চাই যে তোমরা যখন বলো যে এক্সট্রা জিনিস যে পড়ান ভাই এগুলা তো লাগবে না, আমি 2-3টা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই। দেখো, শেষের কবিতা উপন্যাসের নায়ককে। হ্যাঁ, এই প্রশ্নটার দিকে একটু তাকাও, বেশি দিন আগের কোয়েশ্চেন না, হ্যাঁ বেশি দিন আগের কোয়েশ্চেন না, এটার দিকে একটু তাকাও তোমরা। অয়ন, অজয় কুমার, অমিত রায় না অনয় রায়? আচ্ছা, এটা তোমরা কখন পড়বা? কখন পড়বা এটা? এটার জন্য কি আলাদা কোনো টেক্সট বুক আছে? না, এটার জন্য বোর্ড প্রণীত কোনো আলাদা টেক্সট বুক নাই। ঠিক আছে, আলাদা কোনো টেক্সট বুক নাই। আচ্ছা, নাই কিন্তু। তো এখন শেষের কবিতা কিন্তু অপরিচিতাতে লেখা আছে, তো আমার দায়িত্ব না যে আমি তোমাদের এক্সট্রা একটু বলে দেই? তাইলে এই যে ক্যারেক্টারটা যে অমিত রায়, এটা আমি তখনও বলছিলাম না যে শেষের কবিতা গল্পের মূল চরিত্র অমিত রায়? এই যে এই শীটটার কথা মনে আছে? এটা কেন দেই? এই শীটে মাঝে মাঝে বানান টানান অনেক ভুল থাকে, কিন্তু এই শীটের মূল কথা কি থাকে জানো? এই শীটের মূল কথা থাকে তোমাদের জ্ঞানটা দেওয়া। এই কই কই, এই যে শেষের কবিতা দেখো। হ্যাঁ, এই যে শেষের কবিতা, প্রধান চরিত্র অমিত রায়, DUJUJNU আমি বলছিলাম। আচ্ছা, ভালো কথা, আমি তো দেখেই বলছি না। আচ্ছা, এবার একটু দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করে লিখেছিল? এটা হবে বসন্ত নাটক, তাই না? আবার রবীন্দ্রনাথও নজরুলকে উদ্দেশ্য করে লিখছিল, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে এইগুলা জন্য তোমাদেরকে আমি পড়াবো, একটু বিরক্ত না হয়ে পড়বো আমার কাছে। তো তোমরা কালকে আসো, টাইম মতো আসো এবং সময় নিয়ে আসবা। কালকে আমি 9টায় ক্লাসটা শুরু করি, তাহলেই তো হয় শুক্রবার। অন্যান্য কোনো ব্যাচে তো তোমাদের ক্লাস নাই। 9টা থেকে যতক্ষণ টানা যায় আমি ততক্ষণ তোমাদেরকে টেনে পড়বো। যেমন এখানে এইখানে তোমাদের যখন এটা সলভ করাবো, এই যে দেখো এটা কলেজের জন্য। হ্যাঁ, এটা কলেজের জন্য। দেখো, কলেজের প্রশ্নগুলো খুব ইজি হয়। শম্ভুনাথ বাবুর বয়স কত? তোমরা জানো প্রায় 40-50। প্রায় কেন বলা হয়েছে জানো? কারণ ফিক্স বলা ছিল না, বলা ছিল 40-এর এপার কিংবা ওপার। আবার দেখো, কোনটি মকর মুখা ছিল? কোনটা ছিল বলো তো? শেখরা যেটাকে হাত দিয়ে চাপছিল এবং দেবে গেছিল। তো এইগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে এই পিডিএফটা কালকে দিব না, কারণ কালকে পড়াই। আচ্ছা, এক কাজ করি, এই পিডিএফটা এখনই দিয়ে দিই, তোমরা প্রিন্ট করে রেখে দিও, যার যদি ইয়ে হয়। আর হৃদয়ের কথাটার উত্তরটা দিই। আমি চাইছিলাম বই লিখতে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। ওই মাঝখানের একটা মাস, এই স্যাররা যখন জেল জীবনটা ফেস করলো, ওই টাইমে অনেক নথিপত্র থানায় নিয়ে গেছিল, অনেক নথিপত্র, যেগুলো না আর ফিরে পাইনি আমরা, কারণ থানা জ্বালাই দিছিল। এটা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি, এই কারণে আমরা একটু পিছিয়ে গেছি। তো ইবিআই রিভিশন কোর্সটা যখন জানুয়ারিতে আসবে, তোমরা তখন সেটা পাবে। জানুয়ারিতে ইবিআই রিভিশন কোর্সের আগেই তোমরা বই হাতে পেয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা আমি দিতে পারি তোমাদেরকে। তো ভালো থাকো, সুস্থ থাকো। কালকে পুরা অপরিচিতা কোয়েশ্চেন আনসার খুঁটিনাটি আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম।